কথা ঠিকঠাক শোনা আছে কিনা একটু চেক করো তো যারা আছো। কথা ঠিকঠাক শোনা আছে কিনা একটু চেক করো তো যারা। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে। আচ্ছা, তো মোবাইলটা এক সাইডে রাখি। এখন আমরা গতদিন পর্যন্ত অনেক কিছুই পড়ছি আসলে। তো আমাদের যেটা দুইটা জিনিস ছিল সেটা হচ্ছে বলছিলাম যে আমাদের রকেটের গতি পড়তে হবে, তারপরে হচ্ছে কি বলে গুলির কিছু ম্যাথ আছে। তো এটার সাথে সাথে আরও কিছু টপিক আছে যেরকম ঘোড়ার গাড়ি টানা, আর একটা হচ্ছে নৌকার গুণ টানা, এগুলোও পড়তে হবে। ঠিক আছে, তো পড়া শুরু করার আগে আমি তোমাদের একটা জিনিস একটু মনে করানোর জন্য লিখেছিলাম এর আগে, আমি ওই জিনিসটা একটু আবার আমি লিখব। ঠিক আছে, এটা তোমাদের খাতায় লেখা আছে, এর আগে আমি করিয়েছিলাম তোমাদেরই। আমি জাস্ট উপরে একটু লিখে রাখবো, কারণটা হচ্ছে ওই জিনিসটা কাজে লাগবে। তো জিনিসটা আমি লিখছি তোমাদের খাতায়, এখন এটা লেখার দরকার নাই। ঠিক আছে, আগেই তোমরা লিখছো আসলে। তো জিনিসটা হচ্ছে এরকম যে নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগের সময় শুধুমাত্র এম ভরের বস্তুর উপরে যেসব বল প্রয়োগ করা হয়েছে সেসব নিয়ে ক্যালকুলেশন করতে হয়। এগুলো আমি রেখে দিয়েছিলাম তোমাদের, আগেই একটা ক্লাসে ছিল, ওইটা আমরা অ্যাপ্লিকেশনও দেখছি। জাস্ট এখানে লাগবে আমাদের, তাই আবার লিখলাম। তাহলে আমাদের এখানে মেইন যে কথার থিমটা কি ছিল, মেইন থিমটা ছিল হচ্ছে শুধুমাত্র বস্তুটার উপরে যে বলটা প্রয়োগ হবে শুধুমাত্র সেটা নিয়ে কাজ করতে হবে, অন্য কোনো বল নিয়ে কাজ করার দরকার নাই। বস্তু অন্যের উপরে কি বল প্রয়োগ করলো সেটা আমাদের দেখার বিষয় না, বস্তুর উপরে তার উপরে কি কি বল প্রয়োগ করা হচ্ছে সেটাই হচ্ছে মেইন কনসার্ন। তো এখন আমরা টপিক শুরু করি। আমাদের টপিক হচ্ছে ঘোড়ার গাড়ি টানা। ঘোড়ার গাড়ি টানা। আচ্ছা, তো ঘোড়ার গাড়ি টানার ক্ষেত্রে কি হয়, নর্মালি হচ্ছে একটা ঘোড়া থাকবে। ঘোড়া আঁকায় কেমনে, ও ধরো ঘোড়া লেজ, এটা এই হচ্ছে পা, একটা দুইটা তিনটা চারটা, এ হচ্ছে ঘোড়া। ঠিক আছে, তো ঘোড়া গাড়ি টানবে, রাইট? দেখুন একটা গাড়ি, মনে করো যে এটা হচ্ছে একটা গাড়ি। খুব শর্টে আঁকালাম আর কি, এক সমতলাই আছে মনে করো। হ্যাঁ, তো তাদের মধ্যে কি আছে, তাদের মধ্যে একটা কানেকশন আছে। কানেকশনে কি থাকবে, কানেকশন অবশ্যই তার থাকবে বা কি থাকবে, একটা রশি বাঁধা থাকবে, রাইট? রশি বাঁধা থাকবে, রশিতে থাকবে হলো টানটা। আচ্ছা, তো আগে আমাদের দেখতে হবে যে এই জায়গায় কি হচ্ছে, কোন জায়গায় দেখতে হবে যে ঘোড়ার পা এই যে সমতলের উপরে, এই যে সমতলটা আছে এই জায়গাটায় কি হচ্ছে আমরা সেটা দেখবো। ঠিক আছে, আমরা দেখবো হচ্ছে ঘোড়ার পা সমতলের উপরে যে বলটা প্রয়োগ করে তার ফলে কি হয়। তাহলে আমরা দেখবো হচ্ছে এই জায়গাটা আগে। তাহলে এই জায়গায় তুমি যদি দেখো তাহলে যেটা হবে, ঘোড়ার হচ্ছে যে কোনো একটা পা, মনে করো যে এটা ঘোড়ার পা একটু তির্যক ভাবে, খেয়াল করছে একটু তির্যক ভাবে তোমার ভূমির উপরে বল প্রয়োগ করেছে, রাইট? বা তোমার কি বলে ভূমির উপরে প্রয়োগ করেছে তির্যক ভাবে। তাহলে এটা হচ্ছে এফ বল ধরলাম। ঠিক আছে, বা তুমি যে কোনো একটা F1 ধরতে পারি, F1 ধরলাম। আচ্ছা, তো ভূমি কি করবে, ভূমিও সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া দিবে, রাইট? সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া দিবে। তাহলে তো প্রতিক্রিয়াটা কোন দিকে থাকবে, প্রতিক্রিয়াটা থাকবে হচ্ছে সমান এবং বিপরীত দিকে। এগুলো আমরা সব পড়ছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রতিক্রিয়া। তো খেয়াল করে দেখো এই যে প্রতিক্রিয়াটা, এটা আঁকা বাঁকা ভাবে আছে। তো আঁকা বাঁকা ভাবে থাকলে আমরা কি করি, দুইটা অংশে ভাগ করে নেই, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর একটু উপাংশ ভাগ করি। এক্স অক্ষ বরাবর এই উপাংশটা হবে হচ্ছে তোমার এইটা নীলকালি বের করলে ভালো হয়, দাঁড়াও নীলকালি বের করি। একটা মার্কার ছিল নীল, কই গেল? যাই হোক, একটা বের করি, সমস্যা।
তাহলে তোমার যেটা হচ্ছে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এই বরাবর, আরেকটা থাকবে হচ্ছে এই বরাবর। আমি আঁকাচ্ছি, দাঁড়াও, এটা স্টিকার। হ্যাঁ, একটা হচ্ছে এই বরাবর এবং আরেকটা হচ্ছে এই বরাবর। তাহলে আমরা যদি ধরি যে এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এটা আর এবং এটা কত, তাহলে এটা হবে হচ্ছে আর কস থিটা এবং এইটা হবে হচ্ছে আর সাইন থিটা। ঠিক আছে? তাহলে ঘোড়ার দেখো, ঘোড়ার একটা পায়ে কি হচ্ছে, ঘোড়ার একটা পায়ে দুইটা বল কাজ করছে, সেটা হচ্ছে এই পাশে আর কস থিটা এবং এভাবে হচ্ছে আর সাইন থিটা। তো আমরা ধরে নিলাম চারটা পা মিলে তো একই কাজ করবে, রাইট? পাগুলো তো সব একই রকম ভাবে বিহেভ করবে। চারটা পা মিলে তোমার যেটা হচ্ছে ওভারঅল, চারটা পা মিলেই ওভারঅল আমরা ধরলাম যে ঠিক আছে, চারটা পা মিলেই যেটা দিচ্ছে ওভারঅল, এটাকে মানে এক্স অক্ষ বরাবর যা পাচ্ছে সেটাকে আমরা ধরি আর কস থিটা বা আমরা এফ এইচ ধরি, এফ এইচ। হ্যাঁ, আর তোমার ওয়াই অক্ষ বরাবর যেটা আছে এটাকে আমরা এফ ভি ধরি। দেখো, এইচ ফর হরাইজন্টাল, এই জন্য এফ এইচ দেওয়া, আর ভি ফর ভার্টিক্যাল। হরাইজন্টাল মানে অনুভূমিক, ভার্টিক্যাল মানে উল্লম্ব। তাহলে এ পর্যন্ত দেখো, এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা সেটা আগে বলো। আমরা কি করছি? কিছুই না, ঘোড়ার একটা পায়ে যে পরিমাণ বল দিচ্ছে সেটার প্রতিক্রিয়া বলটা যেটা পেয়েছি আঁকা বাঁকাভাবে ছিল সেটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। তাহলে খেয়াল করো, এই যে প্রতিক্রিয়া বলটা বা তুমি চিন্তা করতে পারো এইটা কিংবা এই ব্লুগুলো, এগুলা কে ফিল করছে? এগুলা কিন্তু ঘোড়াটাই ফিল করছে, রাইট? এটা কিন্তু ঘোড়াটাই ফিল করছে। আচ্ছা, এখন আবার দেখো এই যে তাদের মধ্যখানে, ঠিক আছে, আমরা কিন্তু এটা ঠিকঠাক করেছি, এখানে যা করলাম সব মিলে পাওয়া গেল হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে আমরা যদি আবার ব্যাক আসি, এখানে আমরা ব্যাক আসি আবার, তাহলে দেখো আমরা কি বললাম, কে বলি যে চারটা পা মিলেই যে এই পাশে যে ফোর্সটা আছে সেটাকে আমরা বললাম হচ্ছে এফ হরাইজন্টাল, এফ এইচ, এবং উপরের দিকে ফোর্সটাকে আমরা বললাম হচ্ছে এফ ভার্টিক্যাল। ঠিক আছে, এখন দেখো এখন এখানে কি হচ্ছে, এখানে অবশ্যই ঘোড়ার যে ভর এম ধরলাম, ছোট হাতের এম ধরলাম, হ্যাঁ ছোট হাতের এম ধরলাম, তাহলে নিচের দিকে এম জি আছে, রাইট? এখন তোমরা চিন্তা কর, অনেকে বলবা যে ভাইয়া আপনি এখানে একটা ফোর্স আঁকান নাই, কি ফোর্স? বলবা যে অবিলম্ব প্রতিক্রিয়া কই, আঁকান নাই তো। অ্যান্সার হচ্ছে দেখো, অবিলম্ব প্রতিক্রিয়া তো এইটাই, আমরা তো আঁকাই ফেলছি, প্রতিক্রিয়া বলটা আমরা আঁকাই ফেলছি আগে। ঠিক আছে, প্রতিক্রিয়া বলটা ভাঙাই দুইটা বল পাওয়া গেছে, কি কি? একটা হচ্ছে এইটা এবং একটা হচ্ছে এইটা। ঠিক আছে, নর্মালি কি থাকে? নর্মালি এমজি থাকে এবং আর থাকে, কিন্তু এবার কি হলো, এবার যেহেতু একটু বাঁকাভাবে ছিল এর ফলে এমজির নিচে তো আছে কিন্তু আরটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে এফ এইচ এবং একটা হচ্ছে এফ ভি। তাহলে এখানে খেয়াল করো, ঘোড়াটা কিন্তু উপরের দিকে নাচানাচি করতেছে না, মানে উপরে নিচে লাফালাফি করতেছে না। তাহলে যেটা হচ্ছে, উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। তাহলে কি হচ্ছে আসলে এখানে যেটা হচ্ছে, এই বলটা যেটা করছে সেটা হচ্ছে এর ওজনটাকে প্রশমিত করছে, এটা বলা যায়, বা ওজনের সমান একটা ফোর্স দিচ্ছে। ঠিক আছে, তাহলে বইয়ে দেখবে এইভাবে বলা আছে, এই বলটা কি করে ওজনটাকে প্রশমিত করে। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে এইটা, উপরে যে পরিমাণে বল নিচে সেম পরিমাণে বল। এখন দেখো, এখন এই যে এই রশিতে আসো, এখন ঘোড়া যখন গাড়ি নিয়ে দৌড় দিবে তখন কিন্তু রশিতে কি থাকবে? অবশ্যই টান থাকবে, রাইট? টান হয়ে থাকবে রশিটা, আমরা তো শিখছি এগুলা। তাহলে রশিতে যদি টান থাকে, তাহলে টানটা আমরা আঁকানো শিখছি কিন্তু খুব ভালো মতো। তাহলে টানটা এর উপরও কাজ করবে, এই আমি ধরলাম হচ্ছে বড় হাতের এম ভরের গাড়ির উপর কাজ করছে, আবার ছোট হাতের এম ভরের এই ঘোড়ার উপরও এই টানটা কাজ করবে। দেখো, আমরা কিন্তু এগুলা সব শিখছি, টান বল যখন আমরা ক্লিয়ার করছি তখন কিন্তু এগুলা আমরা সব শিখে আসছি। ঠিক আছে, আগের ক্লাস না করে কিন্তু কেউ এই ক্লাসগুলো করো না, হ্যাঁ? আমি কিন্তু বারবার প্রতি ক্লাসে বলি একটু সিরিয়ালে করো, বুঝতে সুবিধা হবে, অনেক সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, টানের যদি মিস করে থাকো ক্লাসটা, ওটা করতে হবে। এখন তো আর এই জায়গায় এসে তো আর আমি টান বুঝাবো না, সেদিন তো 1 ঘন্টা ধরে ওটাই বুঝাইছিলাম, ম্যাথও করছিলাম অনেক। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করব, এখন দেখো এই যে উপরের লাইনটা চেক করো আবার। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এর জন্য নিউটনের গতিসূত্র প্রয়োগ করব এবং এর জন্য নিউটনের গতিসূত্র প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে ঘোড়ার ক্ষেত্রে আচ্ছা, আমরা ধরি যে পুরো সিস্টেমটা
পুরো সিস্টেমটা এ ত্বরণে যাচ্ছে, খেয়াল করো পুরো সিস্টেমটা এ ত্বরণে যাচ্ছে, ঠিক আছে। তার মানে পুরো সিস্টেম যে ত্বরণে যায় ঘোড়াও সেম ত্বরণে যাবে এবং কি হবে, এবং এই গাড়িটাও সেম ত্বরণেই কিন্তু যাবে, ঠিক আছে, সব কিন্তু সেম ত্বরণে। তাহলে ঘোড়ার ক্ষেত্রে কি লেখা যায় দেখো, ঘোড়ার ক্ষেত্রে লেখা যায় ঘোড়ার উপর কয়টা বল কাজ করছে, আমরা এক্স অক্ষ বরাবরটা লিখবো, ঠিক আছে, ওয়াই বরাবর তো আমরা লিখে রাখছি, এটা আমাদের লেখা শেষ, আসলে আর লেখার দরকার নাই। এক্স অক্ষ বরাবর লিখবো, এক্স অক্ষ বরাবর কোন কোন বল কাজ করছে ঘোড়ার উপরে, ঘোড়ার উপরে কাজ করছে এফএইচ, এবং ঘোড়ার উপরে কাজ করছে এই টানটা, খেয়াল করো এইটা কিন্তু না, এইটা কাজ করছে কার উপরে, এটা কাজ করছে এম এর উপরে, মানে হচ্ছে বড় হাতের এম বা গাড়িটার উপরে, ঘোড়ার উপরে কাজ করছে এইটি এবং এফ এইচ। আচ্ছা, তাহলে নির্তরণটা কোন দিকে হচ্ছে, নির্তরণটা হচ্ছে ডান দিকে, তার মানে কে বড়, এফ এইচ এবং টি এর মধ্যে এটা বড়। তাহলে আমরা লিখতে পারি ঘোড়ার ক্ষেত্রে এফ এইচ মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ। তাহলে ত্বরণটা কত লেখা যায়, ত্বরণটা লেখা যায় হচ্ছে এফ এইচ মাইনাস টি বাই এম, ঠিক আছে, লেখা যায় তো। আচ্ছা, এবার হচ্ছে তোমার দেখবো হচ্ছে আমরা গাড়ির ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে কি লেখা যায় দেখো, গাড়ির উপরে কোন কোন বল কাজ করছে, গাড়ির উপরে এখানে তো টি কাজ করছেই, তবে এখানে আরেকটা বল আছে, আসলে আরেকটা বল আছে, ঠিক আছে, এটা আমরা লিখি নাই, আমরা একটু পরে একটু অ্যানাউন্স করব পরে, ঠিক আছে। এখানে আপাতত গাড়ির উপরে স্ট্রেটলি বলি এটা হচ্ছে শুধু টি ডান দিক বরাবর, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এটার ত্বরণ এ। আচ্ছা, আরেকটা কি বল আছে, আরেকটা বল আছে, সেটাকে বলা হয় হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ কোন দিকে কাজ করবে, ঘর্ষণ সবসময় মনে রাখবা, আমরা ঘর্ষণ পড়বো, ঠিক আছে, ঘর্ষণ পড়বো না এমন কিছু না, আপাতত জাস্ট এটা ক্লিয়ার করার জন্য আমরা বলি ঘর্ষণটা কাজ করে হচ্ছে গতির বিপরীতে, গতির বিপরীতে, হ্যাঁ গতির বিপরীতে, গতি কোন দিকে, এটার গতি হচ্ছে এই বরাবর, তাহলে ঘর্ষণটা কাজ করবে হচ্ছে এফ কে, চলন্ত অবস্থায় ঘর্ষণ এটা, এবং এই পাশেও কিন্তু কাজ করবে এফ কে, ঠিক আছে। তাহলে তুমি ঘর্ষণটা তোমার এখানেও পাবা, এই চাকাতেও পাবা, আবার এই কি বলে এই ঘোড়ার এখানে পায়ের ওখানেও ঘর্ষণটা পাবো, ঠিক আছে। তাহলে আসলে যেটা হবে, মানে আমরা একটু এর পাশে লিখি যে আসলে অ্যাকচুয়ালি ঘর্ষণ বিবেচনা করলে, ঘর্ষণ বিবেচনা করলে কি আসতেছে দেখি, ঘর্ষণ বিবেচনা করলে এটা হবে হচ্ছে দেখো, ঘর্ষণ বিবেচনা করলে এর উপরে বল তিনটা, তাহলে এইটা, এইটা এবং এইটা, তাহলে এফ এইচ মাইনাস এফ কে ওয়ান ধরি, এফ কে টু ধরি, কারণ এদের উপর আলাদা আলাদা ঘর্ষণ বল কাজ করবে আসলে, ইন মাইনাস আলাদা কেন, এটা ঘর্ষণ পড়লে বুঝবো, ঠিক আছে, আপাতত এটা লিখে রাখো আর কি, মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ, এটা একটা, এবং আমরা আরেকটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে এই পাশে গাড়ির ক্ষেত্রে পাবো হচ্ছে টি মাইনাস এফ কে টু ইকুয়াল টু হচ্ছে বড় হাতের এম ইন্টু এ, ঠিক আছে। তো এই হচ্ছে ঘোড়ার গাড়ি টানা, ঠিক আছে। তো কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, ঘোড়ার গাড়ি টানা। দেখো আমরা যা শিখছি তাই, আমরা যে যে ল শিখছি এখানে কিন্তু নতুন কোনো ল লেখি নাই, আমি কিন্তু নতুন কিচ্ছু করি নাই, আমরা ওই যে সেম জিনিস, একই জিনিস, এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র, জাস্ট এগুলা দিয়েই সবকিছু করতে পারি, জাস্ট ব্যাখ্যা করতে হয় আর কি, যে এই জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় ওইগুলোর সূত্রের সাহায্যে, সঠিকভাবে ব্যাখ্যা করলেই আসলে হয়ে যায়। এটা তোমরাও নিজেরাও পারবা, আসলে একটু কনফিডেন্স থাকলে এটা নিজেরাও পারবা। আচ্ছা, একটু দাঁড়াও, ওকে। গাড়ির ওজন এবং উইলম্ব প্রতিক্রিয়া এটা লেখি নাই, আসলে তুমি যদি ধরো লিখতে পারো সমস্যা নেই, এটা এমজি এবং এখানে ধরো হচ্ছে আর ওয়ান ধরো, তাহলে কি লিখতে পারবো, এমজি ইকুয়াল টু আর ওয়ান, উপরে নিচে বাউন্স করছে না, আমরা চাইলে লিখতে পারতাম, লেখি নাই আর কি, ঠিক আছে। মানে আমরা আসলে এই অবিলম্ব প্রতিক্রিয়াগুলা কখন কখন ইউজ করি জানো, বেশিরভাগ সময় ইউজ করি ঘর্ষণের ম্যাথে, ওটা লাগেই, আরেকটা হচ্ছে আনত তলের ক্ষেত্রে, এটা মাস্ট বি লাগবে। নর্মালি যখন সে সমান্তর মানে সমতলে থাকবে তখন আসলে আমরা এগুলা লেখি না, কারণ তেমন একটা কাজে লাগে না,
ঠিক আছে, পড়ানোর সময় লেখাইছি আমি তোমাদের, পড়ানোর সময় সবগুলা কেস করানোর সময় শেখানোর জন্য লেখাইছি, কিন্তু ম্যাথ করার সময় আসলে এগুলা কাজে লাগবে না, শুধু ঘর্ষণের ম্যাথে লাগবে আর আনত তলের ম্যাথে আসলে অবিলম্ব প্রতিক্রিয়াটা লাগে। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে নৌকার গুণ টানা। তাহলে এটা আমরা সরিয়ে দিলাম। হ্যাঁ, নৌকার গুণ টানা। আচ্ছা, তো নৌকার গুণ টানাটা আমরা কিভাবে শিখবো? কারণ নৌকার গুণ টানাটা তোমার যদি বই দেখো, বইয়ের চিত্র দেখো, অনেক মানে আসলে চিত্র বোঝাটা এখানে মেইন। নৌকার গুণ টানার ক্ষেত্রে চিত্র বোঝাটা নেই। আমি দাঁড়াও তোমাদের একটা যদি পারি একটা চিত্র দেখাই অনলাইন থেকে, দাঁড়াও, তাই বুঝতে সুবিধা হবে। দাঁড়াও চিত্র দেখাই। এখানে আমরা কোন ড্রোন ভিউতে যাব। হ্যাঁ, ড্রোন ভিউ। তো জাস্ট ওয়েট করো, আমি একটা ভালো একটা ছবি বের করি। আচ্ছা, তো আমরা আপাতত দেখো তোমাদের জাস্ট এটা চিন্তা করাবো। দেখো এরকম একটা চিত্র চিন্তা করবো, জাস্ট খেয়াল করো, এইরকম একটা চিত্র তুমি চিন্তা করবা। এখানে আসলে কি দেখাচ্ছে? এখানে আসলে দেখাচ্ছে হচ্ছে একটা কি আছে, একটা হচ্ছে বোট বা একটা নৌকা আছে এবং সেটা পানির উপর দিয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। কিন্তু আমরা কিভাবে দেখছি এটা আমরা চিন্তা করেছি হচ্ছে ড্রোন ভিউ বা পাখির দৃষ্টিতে উপর থেকে দেখলে যেটা হবে সেটা, ঠিক আছে। পাখির দৃষ্টিতে উপর থেকে দেখলে যেটা হবে এটা কিন্তু সেটা। ওকে, তাহলে আমরা এখন এই ড্রোন ভিউটা আঁকাবো। আমরা কিন্তু সমতল ভিউ আঁকাচ্ছি না। তাই তুমি নৌকার সাইড থেকে কি দেখছো? আমরা দেখছি ড্রোন কি দেখবে উপর থেকে যেটা দেখা যায়। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে মেইন কাজে আসি। তাহলে আমরা আঁকাবো হচ্ছে ড্রোন ভিউ। তাহলে যে কোনো একটা নৌকা মনে করো আগে আঁকাই। ধরি যে এটা হচ্ছে একটা নৌকা, উপর থেকে দেখছি। হ্যাঁ, আচ্ছা, তো এটা পানিতে চলছে, উপর থেকে দেখছি কিন্তু কেবল এই যেরকম দেখালাম আর কি। আর এটা হচ্ছে নদীর পার, এটা হচ্ছে একটা পার, ঠিক আছে। এই পাশে কি আছে? ধরো যে এই পাশে পুরাটাই নদী বা এই পাশেও পার থাকতে পারে, ওইটা আমাদের ম্যাটার না। আমাদের একটা পার লাগবে এবং একটা হচ্ছে নৌকা লাগবে আর কি, ঠিক আছে। এই পাশে একটা নদীর পার আছে এবং এখানে হচ্ছে নদীতে নৌকা যাচ্ছে। এখন চিন্তা করো যে আমি এখানে এক কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে ধরো যে কোনো একটা মেশিন দিয়ে বা যে কোনো একজন ব্যক্তি, আগে আসলে ব্যক্তি দিয়ে টানা হইতো, আসলে নৌকার গুণ টানা এটা আসলে আগের জিনিস, ঠিক আছে। জাস্ট বোঝার জন্য দেওয়া আছে আর কি, পরীক্ষা মানে বইয়ে অ্যাপ্লিকেশনটা বোঝার জন্য, কিন্তু এখন আর এভাবে ইউজ করা হয় না। তো যেটা করা হয় সেটা হচ্ছে এখান থেকে এই লোকটা এই নৌকাটাকে একটা রশি দিয়ে টেনে ধরেছে। খেয়াল করো, একটা রশি দিয়ে টেনে ধরছে, ঠিক আছে। রশি দিয়ে যখন টেনে ধরবে তখন রশিটা অবশ্যই টান টান অবস্থায় থাকবে, রাইট? সোজা হিসাব, টান টান অবস্থায় থাকবে। তাহলে টান টান অবস্থায় যদি থাকে তাহলে নৌকার উপরে, নৌকার খেয়াল করো আমরা কি করছি, শুধু এমভরের বস্তুর উপরে যেসব বল আমরা ধরছি হচ্ছে এইটার উপরে, ঠিক আছে। তাহলে এইটার উপরে যেসব বল সেটা হচ্ছে শুধুমাত্র টানটা হচ্ছে এই বরাবর। এটাকে আমরা এফ বলতে পারি, টি বলতে পারি, বইয়ে এফ বলা আছে, ঠিক আছে। আমি টি আর বললাম না, বইয়ে এফ বলা আছে, এফি ধরলাম। চাইলে টিও ধরা যেত, টান যেহেতু, সমস্যা নাই। আচ্ছা, তো এখন এটা কি আছে? এটা বাঁকাতারা ভাবে আছে, রাইট? তাহলে আমরা এখন কি করব? এখন আমরা এক কাজ করব, এখানে একটা নৌকা স্ট্রেইট পথের সাথে একটা কোণ ধরে নিব থেটা। খেয়াল করো, আমি আবারও বলছি এটা কিন্তু বার্ডস আই ভিউ বা ড্রোন ভিউ, একটু আগে যেরকম একটা ভিউ তোমাদের দেখালাম। তাহলে কি হচ্ছে, আমাদের কি করতে হবে এখন? সহজ হিসাব, এখন হচ্ছে আমাদের দুইটা ভাগে ভাগ করতে হবে উপাংশ করে, কারণ হচ্ছে এটা বাঁকাতারা ভাবে আছে। তো আমরা এফ কস থেটা দিব এবং এই পাশে দিব হচ্ছে এফ সাইন থেটা।
তাহলে খেয়াল করে দেখো আমরা কি করলাম, আমরা এই বলটাকে দুই ভাগে ভাগ করে ফেললাম, রাইট? তাহলে এই বলের মনে করো যে এই বল এখন আর নাই, এই বল এখন আর নাই, কারণ আমরা দুই ভাগে ভাগ করে ফেলছি। কে কে আছে শুধুমাত্র এফ কস থিটা, যেটা কি করছে, নৌকাটাকে সামনের দিকে টানতেছে, রাইট, বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এফ কস থিটার ফলে কি হবে, নৌকা সামনের দিকে যাবে, আর এফ সাইন থিটা কি করবে, নৌকাটাকে পাড়ের দিকে টানবে, রাইট, নৌকাটিকে পাড়ের দিকে টানবে। খেয়াল করো, এফ সাইন থিটা কি করতেছে, নৌকাটাকে পাড়ের দিকে টেনে নিচ্ছে, আর এফ কস থিটা কি করছে, নৌকাটাকে সামনের দিকে আগায় নেওয়া শুরু করছে। আচ্ছা, এখন একটা সমস্যা হবে, কি হবে, নৌকা সামনের দিকে আগাচ্ছে, ভালো কথা, আমরা নৌকার সামনে আগানোর জন্যই আসলে এই কাজটা করা হয়, আগের দুনিয়াতে গেলে করা হইতো আসলে। এফ কস থিটা ভালো জিনিস, কিন্তু এফ সাইন থিটা যেটা একটা ঝামেলা করতেছে, ঠিক আছে, যে নৌকাটাকে আমাদের দরকার হচ্ছে জাস্ট সে স্ট্রেট চলবে বা এই বরাবরই চলবে, কিন্তু এফ সাইন থিটা যেটা করবে, নৌকাটাকে আবার একটু উপরের দিকে নিয়ে চলে যাবে, রাইট, এই সাইডে নিয়ে চলে যাবে। এইটাকে ঠিকঠাক করার জন্য এই পাশে একজন মাঝি বসে থাকবে, উনি বৈঠা নিবে, উনি বৈঠা নিয়ে মাঝি এই সাইডে বৈঠা নিয়ে একটা কি করবে, এফ সাইন থিটার সমান একটা বল প্রয়োগ করবে, যেন দেখো ওভারঅল এই নৌকার উপরে এফ সাইন থিটা বলে মানে ওভারঅল পাওয়া যায়। খেয়াল করবা, এই নৌকার উপরে এফ সাইন থিটা উপরের দিকে যদি থাকে, আমরা স্ট্রেট চালানোর জন্য কি করতে হবে, এটাকে নাই করে দিতে হবে, এবং সে বৈঠা নিয়ে আসলে এই কাজটা করে। বৈঠাটা নিয়ে আসলে সে এই পাশে থাকে না, সে থাকে হচ্ছে আসলে এই পাশে আঁকালে সুবিধা হয় বুঝতে। বৈঠা নিয়ে এমনভাবে কাজ করো যেন এফ সাইন থিটাটা এদিকে থাকে। তাহলে বৈঠা যে কাজ করবে, এফ সাইন থিটাকে প্রশমিত করবে। আচ্ছা, এখন হচ্ছে দ্রুত সামনে আগানোর জন্য কি করানো যেতে পারে দেখি। দ্রুত সামনে আগানোর জন্য এগুলো কিন্তু সব অনুধাবনমূলক প্রশ্ন আছে, বইয়ে দেওয়া আছে। তো দেখো, দ্রুত সামনে আগানোর জন্য কি করা যেতে পারে, দ্রুত সামনে আগানোর জন্য কি করতে হবে, এফ কস থিটার ভ্যালুটা বাড়াই দিতে হবে, কস থিটার ভ্যালুটা বাড়াই দিতে হবে। আচ্ছা, এফ বলটা কে প্রয়োগ করছে, এফ বলটা প্রয়োগ করছে হচ্ছে এই লোকটা, রাইট। তাহলে যেটা করতে হবে যে ঠিক আছে, আপনি এফটা বাড়াই দিতে পারেন অথবা কস থিটার ভ্যালুটা বাড়াই দিতে পারেন। এফটা বাড়ানোর তোমার যেটা বলে যে ক্রাইটেরিয়াটা কি, বেশি বলে টানতে হবে, রাইট। যত বেশি বলে টানবা, নর্মাল হিসাব, যত বেশি বল দিবা তত বেশি তাড়াতাড়ি যাবে। আচ্ছা, এখন আমি যদি বলি যে না, আমার কাছে একজন ব্যক্তি আছে এবং সে যেমন সে তেমনই, ঠিক আছে, তারা খাইয়া মোটা বানানো যাবে না, বেশি শক্তি দেওয়া যাবে না, আবার মানে সে যেমন আছে তেমনই থাকবে, মানে অন্য কথায় হচ্ছে তার এফ দেওয়ার যে ক্যাপাসিটি, ফোর্স দেওয়ার যে ক্যাপাসিটি, সেটা সেম থাকবে। তাহলে আমরা চিন্তা করব হচ্ছে এফ সেম থাকলে কস থিটাকে কি করতে হবে, বাড়াই দিতে হবে। কস থিটার মান কখন বাড়ে, 90 ডিগ্রির কাছাকাছি। অ্যান্সার হচ্ছে না, 90 ডিগ্রিতে কস থিটার ভ্যালু 0, কস 0-র ভ্যালু হচ্ছে 1, কস 0-র ভ্যালু মানে যত 0 ডিগ্রি তুমি কাছে থাকবা কস থিটা তত বেশি হবে, রাইট। কস থিটার ভ্যালু 0 ডিগ্রি কাছে থাকলে বেশি হয়, আর 90-এর কাছে গেলে 0 হয়ে যায় আস্তে আস্তে। কস 0-র ভ্যালু হচ্ছে 1। তাহলে যেটা করতে হবে, থিটার মান কমাতে হবে। কস থিটার ভ্যালুটা বাড়াইতে হলে থিটার মানটা কমাইতে হবে। থিটার মান কমানো মানে কি, এখানে তো থিটা আছে, রাইট, এখানে তো থিটা আছে। তাহলে তুমি এক কাজ করো, থিটার মান কমানোর জন্য এক কাজ করো, থিটার মান কমাচ্ছি, খেয়াল করো থিটার মান। তাহলে চিন্তা করো, ধরো তো এখানে একটা থিটা ছিল, এফ ছিল এখানে এবং এখানে একটা থিটা ছিল। আমরা যেটা করব, থিটার মানটা কমাবো। তাহলে থিটার নতুন মান ধরো যে এইটা, থিটার নতুন মান ধরো যে এইটা, থিটা ড্যাশ ধরলাম, হ্যাঁ, আর এটা ছিল থিটা। খেয়াল করে দেখো, এই থিটা ড্যাশের ভ্যালুটা কি থিটার চেয়ে কম, আর কম হলে কি হবে, কস থিটার ভ্যালু বাড়বে, বেশি সামনে তাড়াতাড়ি আগাবে। আচ্ছা, আর এখানে একটা ঝামেলা হচ্ছে, তাহলে তোমার থিটা ড্যাশের ভ্যালুটা কেমনে বাড়ানো যায়। দেখো, তুমি যখন থিটা ড্যাশের ভ্যালুটা যখন কমাচ্ছ, তখন দেখো এখানে আসলো,
তুমি আরও কমাও, ধরো যে তুমি এখানে নিয়ে আসছো, তাহলে তুমি যখন দেখো, খেয়াল করে দেখো, যত কমাতে চাচ্ছ থেটা এর ভ্যালু কমাতে থাকলে কি হচ্ছে, তোমার রশির দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বা গুণ যেটা, এটাকে বলা হয় গুণ, এই রশিটাকে গুণ বলা হয়। তাহলে রশির দৈর্ঘ্য আসলে বাড়াতে হবে, ঠিক আছে, রশির দৈর্ঘ্য বাড়াতে হবে। তো এখন যদি অনুধাবনমূলক প্রশ্ন বলে যে নৌকার গুণ টানার ক্ষেত্রে নৌকার গতি কিভাবে বৃদ্ধি পায়, অ্যান্সার হচ্ছে এভাবে লিখে দিবা, এফ কস থিটার ফলে নৌকা সামনে যায়, এফ যদি সেম থাকে কস থিটার ভ্যালু তাহলে বাড়াইতে হবে, কস থিটার ভ্যালু বাড়ানোর জন্য কি করতে হবে, থিটার মান কমাতে হবে, আর থিটার মান কমানো মানেই হচ্ছে রশির দৈর্ঘ্য কি করতে হবে, বাড়াতে হবে, ঠিক আছে। এই এটা লেখা দেখা যাচ্ছে না তো, বলবো না, রশির দৈর্ঘ্য কি করতে হবে, বাড়াতে হবে, হ্যাঁ, রশির দৈর্ঘ্য বাড়াই দিতে হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, তো আমরা এখন বন্দুকের গুলি ছোড়াটা পড়বো, এবং এটার ম্যাথও আছে, এগুলা কিন্তু ম্যাথ না, এগুলা কিন্তু জাস্ট অনুধাবনের জন্য আসে, ঠিক আছে। আমরা যে দুইটা পড়লাম এখন হচ্ছে, আর এমসিকিউতে আসতে পারে আসলে এই জিনিসগুলো, ঠিক আছে, টুকটাক এমসিকিউতে, ম্যাথ হিসাবে হয়তো আসবে না, ম্যাথ হিসাবে যেগুলো আসবে সেগুলো এখন শুরু করি। তাহলে এটা সরাই দিই আমার, তাহলে দেখো বন্দুক থেকে গুলি ছোড়া, ধরো যে এটা হচ্ছে একটা বন্দুক, এম ভরের বন্দুক ধরলাম, হ্যাঁ, আর এটার ভিতরে তোমার এম ভরের একটা গুলি ছিল, ছোট হাতের এম ভরের একটা গুলি ছিল, ঠিক আছে, এটা আদিতে ছিল। তাহলে আদিতে এটার বেগ, তোমার বন্দুকের বেগ হচ্ছে 0 এবং গুলির বেগ এটা হচ্ছে 0 স্টার্টিং এর আগে আদিতে। তাহলে কি হচ্ছে, তোমার U0, ছোট হাতের U0। আচ্ছা, এরপরে যেটা হবে, গুলি যখন ফায়ার করবো, আমি যে মোমেন্টে, খেয়াল করবা, যে মোমেন্টে গুলিটা কি হবে, বন্দুক থেকে বের হবে, তাহলে আমরা এটাতে আসি, বা আমি এখানে আঁকাই, নেক্সট মোমেন্টে বন্দুক থেকে গুলিটা ভি বেগে বেরিয়ে যাচ্ছে, ছোট হাতের ভি ধরলাম, এম ভরের বস্তু গুলিটা, হ্যাঁ। তাহলে যেটা হবে, এখন আমরা ধরি যে এম ভরের এই তোমার মানে কি বলে, পিস্তলটা বা বন্দুকটার বেগ হচ্ছে এই পাশে, হচ্ছে ধরি এই পাশে, খেয়াল করো, ধরবো এই পাশে হচ্ছে ভি, ঠিক আছে, ধরবো জাস্ট ধরার জন্য, এই পাশে হচ্ছে ভি। আচ্ছা, তাহলে শেষে যেটা হলো, আমরা বেগগুলা পাচ্ছি। তা আমরা যেটা জানি যে এখানে দেখো এক্সটার্নাল কোনো ফোর্স নাই, এক্সটার্নাল ফোর্স বলতে বাইরে থেকে কেউ কিছু অ্যাপ্লাই করে নাই, যা হয়েছে গোলা বারুদ এখানে যা হয়েছে ভিতরে সব ইন্টারনাল ফোর্স। তো এক্সটার্নাল ফোর্স না থাকলে কি হয়, এক্সটার্নাল ফোর্স না থাকলে আদি ভরবেগ শেষ ভরবেগের সমান হয়। আদি ভরবেগ কত এখানে, আদি ভরবেগ হচ্ছে m ইন্টু ইউ, শেষ ভরবেগের সমান। আচ্ছা, এটা 0, ইউ এর ভ্যালু 0 প্রত্যেকটারই, তাহলে এটা 0, এই কলটা হচ্ছে mv প্লাস mv। তাহলে আমরা আসলে বের করব v এর বড় হাতের v, বা বন্দুকের বেগটা আসবে হচ্ছে মাইনাস mv বাই m। মাইনাস কেন আসতেছে, কারণ হচ্ছে আমরা কোন দিকে ধরছি, দেখো আমরা ধরছি ডান দিকে, তাহলে মাইনাস কি মিন করছে, মাইনাস মিন করছে হলো আসলে এটা বাম দিকে হবে, চিত্রে বাম দিকে হবে, বা বন্দুকটা কোন দিকে যাবে, পশ্চাৎ দিকে যাবে, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ, দেখো এটা কি, বন্দুকের বেগ কোন দিকে, পশ্চাৎ দিকে, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ হবে হচ্ছে mv বাই m। খেয়াল করবা যে এখানে কিন্তু নেগেটিভ দেয় নেই, কেন, এখানে কিন্তু নেগেটিভ চিহ্নটা বসায় নেই কেন, কারণটা হচ্ছে, কারণ কি, ধরো যে এখানে ভ্যালুটা আসলো -5, ধরো কথা এখানে -5 আসলো, ঠিক আছে। তাহলে পশ্চাৎ বেগ তুমি যখন বাংলায় বলেই ফেলছো যে বন্দুকের পিছনের দিকে বেগ কত, 5 মিটার পার সেকেন্ড, আর -5 মানে কি মিন করলো, -5 মিন করলো হচ্ছে পিছনের দিকে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, একই জিনিসই মিন করে। মানে তোমার যখন বাংলায় একবার বলবা, মানে এক মুরগি একবারই জবাই করবা, এখানে তুমি পশ্চাৎ বলে ফেললা,
তারপরে আবার এখানে মাইনাস দিলা, এক মুরগি তো দুইবার জবাই করা যাবে না, এক মুরগি একবারই জবাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। এখন এটা নিয়ে ম্যাথ একটা করে ফেলি, আসলে অনেকক্ষণ ধরে ম্যাথ করছি না তো আমারই কেমন কেমন লাগছে। দাঁড়াও, তোমাদের বইয়েরই ম্যাথ করি। 8 কেজি ভরের একটি 8 কেজি ভরের একটি বন্দুকের নল থেকে 10 গ্রাম ভরের একটি গুলি বের হলে বন্দুকের পশ্চাৎ বেগ, আচ্ছা বইয়ে যেটা লেখা আছে সেটা আগে লিখি। প্রতিক্ষেপ বেগ লিখেছে, হ্যাঁ, প্রতিক্ষেপ মানে হচ্ছে পশ্চাৎ বেগ, একই জিনিস মিল করেছে। প্রতিক্ষেপ বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড হয়। আচ্ছা, গুলিটি লক্ষ্যবস্তুর মধ্যে 0.3 মিটার প্রবেশ করার পরে থেমে যায়। গুলির উপর প্রযুক্ত বাধা নির্ণয় করো। তাহলে দেখো 8 কেজি ভরের একটি বন্দুকের নল থেকে, তাহলে বন্দুকের ভর হচ্ছে 8 কেজি। তাহলে আমরা স্ট্রেট আমরা সরাসরি যেটা জানি, এটা নিয়ে পেঁচাই লাভ নেই, আসলে লিখে ফেলি। তো এগুলা কি হয়? এগুলা জিরো হয়, কারণ হচ্ছে আদিবেগটা জিরো, এখানে কোনো কিছু ডাটা দেওয়া নেই। আদিবেগ তাছাড়া বন্দুকের ম্যাথের ক্ষেত্রে আদিবেগ জিরোই হয়। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে জিরো ইকুয়াল টু হচ্ছে এম হচ্ছে বন্দুকের ভর 8 কেজি, 8 বসাও, ভি খেয়াল করো, ভি প্রতিক্ষেপ বেগ বলেছে, রাইট? তাহলে ভি এর ভ্যালু কিন্তু মাইনাস, এখানে কিন্তু মাইনাস, ঠিক আছে? এখানে হচ্ছে 10, কারণ এটা আমরা প্লাস প্লাস ধরে ইকুয়েশনগুলো লিখছি, মানে ডান দিক ধরে সব ইকুয়েশন লিখছি, এই জন্য ভি এর ভ্যালু হবে হচ্ছে এখানে মাইনাস, যেহেতু বাম দিকে বা উল্টো দিকে আসলে গুলিটি। আচ্ছা, প্লাস গুলির ভর কত? গুলির ভর হচ্ছে 10 গ্রাম, 10 টু দি পাওয়ার -3, 10 গ্রাম, তাহলে 10 × 10 টু দি পাওয়ার -3 কেজি, কেজিতে চেঞ্জ করতে হবে, হচ্ছে ভি। এই ভি এর ভ্যালুটা বলা নাই, তাহলে গুলিটা কত বেগে বের হচ্ছে আগে সেটা বের হয়ে যাবে। কই গেল ক্যালকুলেটর? দাঁড়াও, এখানে তাহলে কত আসে দেখি। তাহলে যেটা আসে -80 ডিভাইড বাই 10 × 10 টু দি পাওয়ার -3, 8000 মনে হয়। মিটার পার সেকেন্ড। তাহলে গুলির বেগ হচ্ছে 8000 মিটার পার সেকেন্ড। এখন যেটা হয়েছে, এরপরে দেখো কি হয়েছে। এরপরে এই গুলিটা লক্ষ্যবস্তুর মধ্যে, তাহলে মনে করো যে গুলিটা ফায়ার করেছে হচ্ছে এখান থেকে, এবং সেটার সামনে একটা লক্ষ্যবস্তু আছে, ঠিক আছে? তো লক্ষ্যবস্তুর মধ্যে 0.3 মিটার যে কি হয়েছে, গুলিটা থেমে গেছে, এই জায়গায় এসে গুলিটা থেমে গেছে। তো এখানকার আমরা ভিটা বের করে ফেলছি, এতক্ষণে আমরা কি বের করলাম? 8000 মিটার পার সেকেন্ড বেগটা বের করলাম, যে কত বেগে বন্দুক থেকে বের হচ্ছে। এখানে দেখো, তাহলে এখানে আসলে ধরে নিয়েছে যে এতটুকু যাওয়ার ফলে আসলে বেগের কোনো চেঞ্জ হয় না। কতটুকু? এতটুকু, এই ফাঁকা স্থান দিয়ে যাওয়ার ফলে বেগের কোনো চেঞ্জ হয় না। তাহলে এখানে কত বেগে সে হিট করেছে? এখানে হিট করেছে হচ্ছে সেম ভি বেগে, রাইট? আর পয়েন্ট কত মিটার? 0.3 মিটার, এটা হচ্ছে এস ধরলাম আমরা, সরণ, ঠিক আছে? সরণটা হচ্ছে কোন দিকে? সরণটা হচ্ছে বাম থেকে ডান দিকে। এই 0.3 মিটার যাওয়ার পরে যেটা হয়েছে, বেগটা শূন্য হয়ে গেছে, যেহেতু থেমে গেছে, তাহলে যেটা হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 0 এখানে। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে শেষ বেগের স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আদি বেগের স্কয়ার মাইনাস টয়েস এ এস। এ হচ্ছে কি? এ হচ্ছে বাধাদানকারী বলের কারণে সৃষ্ট মন্দন। আচ্ছা, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে ভি স্কয়ার বাই টয়েস এস। ভি এর ভ্যালু হচ্ছে 8000, অনেক বেশি, তার উপর আবার স্কয়ার ডিভাইড বাই 2 × 0.3। প্রচন্ড লেভেলের একটা বল হয়, প্রচন্ড লেভেলের।
প্রচণ্ড লেভেলের ত্বরণ হবে। দেখি কত আসে, সমস্যা নেই। 2 × 0.3 1.06 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার। খেয়াল করো, এটা হচ্ছে গুলির উপরে ত্বরণ বা মন্দন বলতে পারো। তাহলে আমার কি বের করতে হবে? গুলির উপর প্রযুক্ত বাধা। বাধা মানে কি? বাধা হচ্ছে এক প্রকারের বল। তাহলে বাধা ইকুয়াল টু হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে গুলির ভর ইন্টু এই মন্দন। গুলির ভর কত? বন্দুকের ভর না, কিন্তু গুলি এখানে বাধা ফেসটা করে। তাহলে কত? গুলি কত? 10 গ্রাম। uh, 10⁹ 6, তাহলে 1.06 × 10⁶ নিউটন। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে যারা আছো তাহলে একটু বলো যে সমস্যা আছে কিনা কোনো রকম বুঝতে। এটা বেশ সোজা ছিল আসলে, এগুলা সবাই পারে মোটামুটি ওভারঅল এইচএসসিতে দিলে। দাঁড়ো তোমাদের ক্লাসটা বের করি। এই ক্লাস করে রাখলাম। 21 প্রিপারেশন প্রোগ্রাম। ঠিক আছে, একটু সামনে আগাই এটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা খেয়াল করো, এখন হচ্ছে আমরা নেক্সটে যাব। মন্দনটা আবার কি বলবো? এখানে ত্বরণ হবে নাকি মন্দন হবে? তুমি বলো। স্পিড কমছে তো মন্দন হবে উল্টা দিকে, এই জন্য ভি স্কোয়ার, এই যে এটা বিপরীত দিকে, এই জন্য মাইনাস হয়েছে, নেগেটিভ। শেষ বেগ ইকুয়াল টু আদিবেগ স্কোয়ার মাইনাস টয়েস এস। এখানে আদিবেগটা হচ্ছে এটা ভি, হ্যাঁ, শেষ বেগ হচ্ছে 0, তাহলে শেষ বেগ স্কোয়ার ইকুয়াল টু আদিবেগ স্কোয়ার মাইনাস টয়েস এস। মন্দন হচ্ছে তাই মাইনাস হয়েছে আসলে, সহজ বাংলায় বললে। তাহলে এর ভ্যালুটা হচ্ছে এখান থেকে বের করছে। আচ্ছা, এরপরে আমাদের করতে হবে হচ্ছে রকেটের টপিক। তাহলে এই রকেট টপিক নিয়ে অনেকেই প্যারা খায়। আস্তে আস্তে করব, বুঝাইতে যাব, তারপরে ম্যাথগুলো করব। রকেটকে কই পাঠায়? রকেটকে মহাশূন্যে পাঠায়, রাইট। মহাশূন্যে পাঠানোর ক্ষেত্রে তোমাকে প্রচণ্ড লেভেলের বল দিতে হবে, বা অন্য কথায় প্রচণ্ড লেভেলের শক্তি আসলে দিতে হবে, তাছাড়া মহাশূন্যে যাবে না। কারণ গ্র্যাভিটি যেটা করবে, যে কোনো বস্তুকে টেনে নেয় নিজে থেকে। এমন একটা বস্তুকে তুমি যদি পাঠাইতে চাও মহাবিশ্বে, মানে মহাকাশে আর কি, তাহলে তোমার অবশ্যই খুব বেশি লেভেলের বলের প্রয়োজন হবে। খেয়াল করবে, বলের প্রয়োজনটা খুব বেশি হবে। ঠিক আছে, তো নর্মালি এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। খেয়াল করে দেখো, আমরা যদি এইটা নিয়ে কাজ করতে চাই, তো এটা কি জিনিস ছিল মনে করে দেখো। প্রথম ক্লাসে বলছিলাম এটা ছিল হচ্ছে তোমার, আমরা এখানে বেগ ভরটাকে স্থির রাখি, দিয়ে বেগের পরিবর্তন ঘটাই, রাইট, এ ঘটাই, তাহলে একটা ফোর্স পাওয়া যায়। এখন মহাকাশে পাঠানোর জন্য যদি এফ এর ভ্যালুটা অনেক বেশি হতে হয়, তখন তোমার এম এর ভ্যালু যাই হোক না কেন, তুমি যত ভারী বানাও না কেন রকেট, এর ভ্যালুটা কিন্তু বেশি হইতেই হবে। এখন এর ভ্যালুটা তোমার যদি বেশি হইতে হয়, তাহলে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে পৃথিবীতে এমন কোনো মেশিন নাই যেটা খুব মানে তোমার রকেট কিন্তু খুব মানে ছোট জিনিস, ক্ষুদ্র জিনিস না, এটা কিন্তু ভর থাকে অনেক। এখন খুব মানে যেটা বলে যে এমন কোনো মেশিনারি নাই যেটা এ দিতে পারবে এত ফাস্ট, যার ফলে এফ এর ভ্যালুটা অনেক বেশি হবে। ঠিক আছে, তো এই জন্য আসলে আমরা এই সূত্রটা বা এই কেসটা অ্যাপ্লাই করি না, যেখানে এমটা স্থির থাকে, বেগের চেঞ্জ হয়, বরং আমরা মেইন সূত্রটাই অ্যাপ্লাই করি। কোন সূত্র অ্যাপ্লাই করি? এই সূত্রটা দেখো, সূত্র অ্যাপ্লাই করি হচ্ছে এইটা, এফ ইকুয়াল টু, মেইন সূত্র কি ছিল এটা, আমরা মান লিখলাম, এজন্য ভেক্টর চিহ্ন নাই, ঠিক আছে, জাস্ট মান লিখছি আর কি। ডিটি অফ এম ভি, তাহলে এম ডিভি ডিটি ছিল প্লাস ভি ডিএম বাই ডিটি ছিল। আমরা অ্যাপ্লাই করব হচ্ছে, দেখো এখানে খেয়াল করে, এটা তো এম ডিভি বাই ডিটি, এটা ঠিক আছে, এটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। তাহলে আমরা এটা অ্যাপ্লাই না করে আমরা অ্যাপ্লাই করব এইটা, ভি ডিএম বাই ডিটি, বা অন্য কথায় বেগটাকে কনস্ট্যান্ট রাখবো,
ভরটাকে চেঞ্জ করব, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে ভি ডিএম বাই ডিটি, এইটা ইউজ করব। কারণ ভর আমরা চাইলেই মেশিনারিজ আছে বা প্রযুক্তি আছে, আমরা চাইলে খুব দ্রুত ভরে চেঞ্জ করতে পারি। কিভাবে? এখন আসা হচ্ছে কিভাবে, এখন আসলে রকেটের খেলা শুরু। রকেট বা যে কোনো মহাকাশ যান বা স্পেসশিপ, এটাতে ভর থাকে নির্দিষ্ট। আমরা ধরি যে কোনো অবস্থানে ভর হচ্ছে এম, ঠিক আছে? তো এর মধ্যে আসলে জ্বালানি থাকে অনেক বেশি। কি থাকে? এম এর মধ্যে আসলে জ্বালানি থাকে অনেক বেশি। জ্বালানি কি করে? জ্বালানি পুড়ে। জ্বালানি পুড়তে পুড়তে তাদের আসলে একটা নির্দিষ্ট বেগে বের করে দেওয়া হয়, নির্দিষ্ট একটা বেগে বের করে দেওয়া হয়। তাহলে খেয়াল করো, চিত্রটা খেয়াল করো, এখানে জ্বালানিকে নির্দিষ্ট বেগে বের করে দেওয়া হচ্ছে এবং এই বেগটা হচ্ছে ভি ধরা হচ্ছে, ঠিক আছে? বা ভি আর ধরা হয় আসলে, ভি আর। আচ্ছা, তো ভি আর কেন ধরা হয়, এটা একটা কথা। এখানে বেশ অনেকগুলা ছোটোখাটো জিনিস আছে, এগুলো একটু ক্লিয়ার করে বলি, তাহলে একটু টাইম লাগবে আসলে, জাস্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সাবধানে দেখো, ঠান্ডা মাথায় দেখো, হয়ে যাবে। এখানে মনে করো যে রকেট যাচ্ছে, ঠিক আছে? মনে করো তুমি একটা রকেট দেখতেছো উপরের দিকে যাচ্ছে। দেখাই করি, দাঁড়াও বুঝাই দিই। অন্তিম সময়ের সমবেগে এটা বলা যাবে না আসলে, কারণ এটা তাদের বেগ চেঞ্জ করা দরকার হয়, অনেক সময় বেগটা স্লো করা দরকার হয়। এটা ম্যাটার করে আসলে তারা কিভাবে চাচ্ছে, আসলে মানে সায়েন্টিস্টরা যেভাবে চান সেভাবে তারা করতে পারেন, এটা সমস্যা নাই। তোমার এটাকে ত্বরণেও চালাইতে পারেন, যারা চাইলে সমবেগেও চালাইতে পারেন, তারা চাইলে মন্দনেও চালাইতে পারেন, প্রয়োজন অনুসারে। ওইটা মানে ফিক্স না যে ওখানে যে সমবেগে চলবে এরকম কিছু। আচ্ছা দাঁড়াও, মনে করো যে একটা রকেট যাচ্ছে, কি দেখাবো, দাঁড়াও। রকেট আরে দাঁড়াও, একটু টাইম নেই। রকেট ইমেজেস, এই দেখো একটা, মনে করো যে দেখো এইখানে একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে তোমার এই চিত্রে খেয়াল করে দেখো, রকেটটার এই যে দেখো, এই যে চারটা তোমার মানে বিভিন্ন দেখো চারটার দণ্ডের মতো আছে, ঠিক আছে? এগুলা আসলে জ্বালানি ভর্তি, এগুলা জ্বালানি ভর্তি দণ্ড, এর মধ্যে প্রচণ্ড পরিমাণে জ্বালানি আছে এবং জ্বালানিগুলোকে পোড়ানো হচ্ছে, ঠিক আছে? পোড়ানোর ফলে যেটা হচ্ছে, সেগুলো আসলে নির্দিষ্ট একটা বেগে বের হবে এবং প্রচণ্ড কিন্তু শব্দ হয়। রকেটের যে কোনো ভিডিওতে তোমরা দেখবা শব্দ হচ্ছে অনেক, বেগ যখন বের হয় তখন প্রচণ্ড লেভেলের শব্দ হয় আসলে। তো এই যে যে বেগটাতে বের হচ্ছে সেটাকে আমরা বলছি ভিআর। তবে চিন্তা করে দেখো, এই যে মোমেন্টটাতে ছবিটা তোলা হয়েছে আসলে, ওই মোমেন্টে কি হচ্ছে, ওই মোমেন্টে কিন্তু রকেটটা উপরের দিকে যাচ্ছে অলরেডি, রাইট? রকেটের কিন্তু নির্দিষ্ট একটা বেগ আছে, তো এখন ধরি যে রকেটের বেগটা দাঁড়াও, তোমাদের ক্লাস আবার শুরু করি। রকেটের বেগটা হচ্ছে ধরো, মনে করো যে এভাবে না দেখে জাস্ট মনে করো তোমাদের নিজেরা হাতে কলমে করে মনে করো যে রকেটের বেগ হচ্ছে 80 একক, ঠিক আছে? 80 একক, এটা কিলোমিটার পার আওয়ার হইতে পারে, 80,000 কিলোমিটার পার আওয়ার হইতে পারে, বাদ দাও, শুধু 80 চিন্তা করো। আর হচ্ছে এদিকে জ্বালানির বেগটা হচ্ছে ধরি যে 500। খেয়াল করো, রকেটের বেগ হচ্ছে 80, কিন্তু জ্বালানিটা আসলে বেশি বেগে বের করা হয় নর্মালি, তাহলে এটা কত হচ্ছে 500, ঠিক আছে? কথা হচ্ছে যে আমরা ভিআর এর ভ্যালু সরাসরি 500 লিখবো কিনা। আমরা ভিআর বলতে যেটা আমরা বুঝতেছি সেটাই কি সরাসরি 500 কিনা? অ্যান্সার হচ্ছে না, সেটা সরাসরি 500 না, বরং এই ভিআরটা হচ্ছে আসলে, এখন লেখো ভিআরটা হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, ঠিক আছে? ভিআরটা কি বললাম?
এজন্য আর হচ্ছে রিলেটিভ বোঝায়, এজন্য ভি আর লেখা হয়। দেখো বইয়ে ভিআর লিখে রাখছে, কিন্তু ভিআরটা অত ভালো মতো ব্যাখ্যা করে নেই। ভিআর মানে হচ্ছে রিলেটিভ, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। তাহলে এটা কি মিন করছে? এটা মিন করছে হচ্ছে রকেটের বেগ, আমরা পড়ছি কিন্তু আপেক্ষিক বেগ এগুলা। তাহলে রকেটের বেগ, রকেট মাইনাস ভি জ্বালানি, রাইট? উল্টা বললাম তো, যার সাপেক্ষে সেটাকে মাইনাস করতে হয়, ঠিক আছে? এগুলা কিন্তু ভুলো না, যার সাপেক্ষে সেটাকে মাইনাস, রকেটটাকে মাইনাস করতে হবে, জ্বালানি থাকবে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তারা কিন্তু পরস্পরের বিপরীত, রাইট? তারা কিন্তু পরস্পর বিপরীত। দেখো একটা 500 আর একটা 80। আমরা কি জানি, যখন আপেক্ষিক বেগ বের করতে হয় তখন বিপরীত দিকে থাকলে কি হয়? আসলে যোগ হয়ে যায়। তুমি এটাকে প্লাস ধরলে এটা কিন্তু আসবে হচ্ছে নেগেটিভ, কারণ এটা নিচের দিকে। তাহলে আসলে কি হবে? এখানে যোগ হয়ে যাবে, বা ভিআর এর ভ্যালু এখানে আসবে হচ্ছে, তুমি যদি আমরা যেটা পড়ছি অলরেডি সেটা অ্যাপ্লাই করে দেখো, এখানে আসবে 500 প্লাস 80, 580, ঠিক আছে? তো খেয়াল রাখবা, প্রশ্নের ডাটা দেখতে হবে কিন্তু। যদি বলে যে রকেটটা এত বেগে উপরে উঠছে এবং রকেট থেকে এত বেগে জ্বালানি বের হচ্ছে, তাহলে ভিআর এর ভ্যালু কোনটা বসাবো আমরা? ভিআর এর ভ্যালু বসাবো হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। বা তুমি যদি অত চিন্তা না করতে পারো, জাস্ট দুইটা যোগ করবা, এটা যেটা দিবে এটা যেটা দিবে দুটা যোগ করে যেটা পাবো সেটাকে আমরা ভিআর এ লিখবো। ওকে, তাহলে আপাতত ভিআরটা গেল। তাহলে আপেক্ষিক বেগে আসলে বের হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ হচ্ছে এটা, ঠিক আছে? তো এখানে আসলে ভিআরটাকে কনস্ট্যান্ট রাখা হয়। আমি কি বললাম? ভিআরটাকে কনস্ট্যান্ট রাখা হয়, ভিআরটাকে কনস্ট্যান্টলি মেনটেন করা হয়, কনস্ট্যান্টলি রাখা হয়। এবং আমরা ধরি দেখো এখানে কি হচ্ছে, আসলে জ্বালানি বের হয়ে যাচ্ছে, রাইট? জ্বালানি বের হয়ে যাচ্ছে। জ্বালানি কি ছিল? জ্বালানি তো কোনো একটা বস্তু দিয়ে তৈরি ছিল, দেখা গেল তরল দাহ্য গ্যাস ছিল, তরল গ্যাস ছিল, তো সেটা তো বের হয়ে যাচ্ছে, রাইট? পুড়তে পুড়তে বের হয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে না তো, ঠিক আছে? পদার্থ তো নষ্ট হয় না, পুড়তে পুড়তে অন্য পদার্থে মানে অন্য অবস্থায় চলে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, কিন্তু পুড়তে পুড়তে তো বের হচ্ছে। তাহলে যেটা হচ্ছে নির্দিষ্ট টাইমে কি হচ্ছে? জ্বালানি বের হচ্ছে। তো জ্বালানি নির্গমনের হার, এটাকে আমরা বলি হচ্ছে জ্বালানি নির্গমনের হার। ধরো যে জ্বালানি নির্গমনের হার, জ্বালানি নির্গমনের হার, এটা কি মিন করবে? এটা মিন করবে হচ্ছে নির্দিষ্ট সময়ে, ডিটি সময়ে কি পরিমাণ জ্বালানি ফুরিয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? নির্দিষ্ট সময়ে কি পরিমাণ জ্বালানি বের হয়ে যাচ্ছে সেটা মিন করবে জ্বালানি নির্গমনের হার। তাহলে খেয়াল করে দেখো, একটু আগে একটা সূত্র লিখছিলাম, এফ ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি। তাহলে যেটা হচ্ছে, তাহলে কি হবে এখানে? তাহলে ভিআর ডিএম বাই ডিটি। তাহলে দেখো এই যে ভিআরটা কনস্ট্যান্টলি রাখা হচ্ছে এবং জ্বালানি নির্গমনের হার এটা, এই দুটার গুণফলের ফলে কি পাওয়া যাবে? একটা এফ পাওয়া যাবে, এফ পাওয়া যাবে। এই এফটা কার উপরে অ্যাপ্লাই হচ্ছে? দেখো কার উপরে অ্যাপ্লাই হচ্ছে? এটা অ্যাপ্লাই হচ্ছে পারিপার্শ্বিকের উপরে বা এনভায়রনমেন্টের উপরে, ঠিক আছে? এফটা অ্যাপ্লাই হচ্ছে হলো এনভায়রনমেন্টের উপরে। এই এফটা হচ্ছে এইটা, খেয়াল করো, এই এফটা হচ্ছে এনভায়রনমেন্টের উপরে অ্যাপ্লাই করা হচ্ছে। এখন কথা হচ্ছে পরিবেশের উপরে বা পারিপার্শ্বিকের উপরে অ্যাপ্লাই করে কি লাভ আছে? পরিবেশে তো ফাঁকা স্থান না, পরিবেশে কি আছে? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল তো ছেড়ে কথা বলবে না, বায়ুমণ্ডল বলবে যে ঠিক আছে রকেট ভাইয়া, তুমি আমাকে এফ বলের ক্রিয়া দিছো, আমি তোমাকে একটা প্রতিক্রিয়া দিব, দাও, সমস্যা নেই। তাহলে রকেটকে কি করবে? রকেটকে একটা প্রতিক্রিয়া দিয়ে দিবে সুন্দর মতো, খেয়াল করো। তাহলে এই এফ বলটা হচ্ছে আবহাওয়ার উপরে, বা চিন্তা করতে পারো বায়ুমণ্ডলের উপরে, আবহাওয়া বলা ঠিক হয়নি, সরি, বায়ুমণ্ডলের উপরে। আর এই এফটা হচ্ছে রকেটের উপরে, রাইট? এই এফটা হচ্ছে রকেটের উপরে। তাহলে খেয়াল করে দেখো, এখানে এই এফ এর যদি ভ্যালু হয়, এই এফটা ছিল হচ্ছে আসলে ভিআর ডিএম বাই ডিটি, তাহলে এই এফটা কত হবে? এই এফটা হবে হচ্ছে মাইনাস ভিআর ডিএম বাই ডিটি, তুমি যদি দিকটা ঠিকঠাক রাখতে চাও। দেখো এখানে অনেক কিছু বোঝার আছে, এগুলা কিন্তু পরে বুঝবা না, পরে কিন্তু হাউ কাউ করবা। রকেট থেকে কিন্তু ম্যাথ এবার আসার কথা, কারণ হচ্ছে তোমার যেটা বলে এমসিকিউতে তো নর্মালি দেয়, এবার হচ্ছে রিটেনে অনেক বেশি কোশ্চেন করার চান্স আছে। আসলে নিউটনের বলবিদ্যা থেকে 3টা প্রশ্ন হইতে পারে এই বছর, যেহেতু চ্যাপ্টার কম।
তাহলে দেখো এটা ভিআর ডিএম বাই ডিটি, এটা হচ্ছে মাইনাস ভিআর ডিএম বাই ডিটি। তা আমরা একটু আগে কি বলছিলাম, উপরে একটা কথা লেখা ছিল হচ্ছে শুধুমাত্র যার উপরে বল মানে এম ভরের বস্তুর উপরে, শুধুমাত্র এম ভরের বস্তুর উপরে যে বলটা প্রয়োগ করা হয় সেটা দেখব। তাহলে রকেটের উপর বল প্রয়োগ হচ্ছে কিন্তু এটা, আর এটা হচ্ছে আবহাওয়ার উপরে। তো আবহাওয়া পরিবেশের উপরে যেটা হচ্ছে সেটা আমরা দেখব না, সেটা আমরা সরাই রাখি, ঠিক আছে? সেটা আমাদের নিয়ে এখানে জ্ঞানজাম করে আসলে লাভ নাই, সেটা তো আমরা নিচ্ছি না। আমরা নিচ্ছি হচ্ছে কার উপরে, আমরা নিচ্ছি হচ্ছে শুধুমাত্র রকেটের উপরে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা, ঠিক আছে? তাহলে রকেটের উপর প্রযুক্ত বলটা হচ্ছে এখানে একটা মাইনাস থাকবে, তাহলে এটা হচ্ছে রকেটের উপর প্রযুক্ত। খেয়াল করে দেখো, তাহলে এটা হচ্ছে এফ। এখন যে কোনো মোমেন্টে ধরলাম, যে কোনো একটা মোমেন্টে ধরো যে তুমি যে ছবিতে আমরা দেখলাম ওই ছবিতে থাকা অবস্থায়, ওই ছবিতে স্টিল ছবিতে থাকা অবস্থায় রকেটের ভর হচ্ছে এম, উইথ মোমেন্টের রকেটের ভর হচ্ছে এম। তাহলে কি হবে, নিচের দিকে অবশ্যই একটা, নিচের দিকে কি থাকবে, নিচের দিকে অবশ্যই একটা এমজি কিন্তু থাকবে, নিচের দিকে অবশ্যই একটা এমজি থাকবে যখন সে উপরে চলে গেছে, রাইট? উপরে চলে গেছে মানে সে, আমরা ছবি তুলছি জাস্ট একটা ছবি দেখাইছিলাম, কি হচ্ছে ওই মোমেন্টে তো সে উপরে যাচ্ছে এবং তার নিচের দিকে তো একটা ভর আছেই, তাহলে একটা এমজি কিন্তু থাকবে, ছোটাদের এমজি, হ্যাঁ ছোটাদের এমজি কিন্তু থাকবেই। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো এখানে বেশ কিছু কথা আছে। তাহলে দেখো প্রথম কথা হচ্ছে, এটুকু আমরা আশা করি বুঝছি, এই বলটার একটা নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে থ্রাস্ট ফোর্স। কি ফোর্স? থ্রাস্ট। থ্রাস্ট ঠিক আছে? আমি একটু দাঁড়াও, তোমাদের বইয়ের বাংলা এটা বলা আছে, দাঁড়াও একটা দাঁড়াও, একটু বইয়ের বাংলাটা দেখি, বাংলাটা খেয়াল নাই আমার হুট করে। কি ব্যাপার, রকেটের কথা কই? বা এটাকে বলা হচ্ছে রকেটের উপর প্রযুক্ত ঘাত বল, ঠিক আছে? এটা হচ্ছে এক প্রকারের ঘাত বল। থ্রাস্ট বলতে আসলে খুব বেশি বল বোঝায়। ঘাত বল মানে কি? ঘাত বল মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য খুব বেশি বল, যেহেতু খুব বেশি বল প্রয়োজন হচ্ছে, খুব অল্প সময় অ্যাপ্লাই করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে থ্রাস্ট ফোর্স, ঠিক আছে? বা তোমার হচ্ছে উপরের দিকে একটা বল, এটা হচ্ছে থ্রাস্ট ফোর্স। আচ্ছা, এখন নিচের দিকে একটা বল আছে এমজি, কিন্তু খেয়াল করে দেখো রকেট তুমি যতই দেখবা নিচ থেকে যখন উপরে উঠবে আস্তে আস্তে কিন্তু তার স্পিড কিন্তু বাড়তেই থাকে, রাইট? স্পিড বাড়ছে তো বাড়ছেই, রকেটের স্পিড কিন্তু বাড়ছে তো বাড়ছেই। তাহলে কি হচ্ছে, ওভারঅল কি হচ্ছে? ওভারঅল রকেটের স্পিড যখন বাড়ে এটার মানে কি, ওভারঅল কিন্তু রকেটের ত্বরণ হচ্ছে। খেয়াল করো, আমরা কিন্তু রকেটের স্পিডটাকে সমবেগে রাখছি না, আমরা সমবেগে রাখছি হচ্ছে এইটাকে, ঠিক আছে? ভিআরটাকে আমরা এই মানটাকে সমবেগে রাখছি। এটা কিন্তু রকেটের স্পিড না, রকেটের স্পিড তো আলাদা ছিল, জ্বালানির স্পিড আলাদা, ওই দুইটা মিলে হচ্ছে ভিআর, সেটাকে আমরা সেম রাখছি। তাহলে দেখো যেটা হচ্ছে, এখন চিন্তা করো রকেটের উপর কোন কোন বল কাজ করছে। রকেটের উপর বল কাজ করছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে এফ এবং একটা হচ্ছে এমজি, একটা হচ্ছে এফ এবং একটা হচ্ছে এমজি। এবং সে কোন দিকে যাচ্ছে আসলে, বা তার নির্তরণটা কত? নির্তরণটা হচ্ছে এ। তাহলে আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি হচ্ছে উপরের দিকেরটা বড়, নিচের দিকেরটা ছোট। তাহলে আমরা দেখতে পারি হচ্ছে এফ মাইনাস এমজি ইকুয়াল টু হচ্ছে এম এ, বা আমরা এটা লিখতে পারি হচ্ছে এফ মানে হচ্ছে মাইনাস ভিআর ডিএম বাই ডিটি মাইনাস এমজি ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ, রাইট? আচ্ছা, তাহলে এতটুকুতে আমরা আসছি। ওকে, আচ্ছা, এখন আরেকটু ছোট কথা আছে। ছোট কথাটা হচ্ছে, এটা কার ত্বরণ? এটা হচ্ছে রকেটের ত্বরণ। আমি কি বললাম, রকেটের বেগটাকে আমরা বাড়াচ্ছি, কিন্তু এই স্পিডটাকে আমরা ঠিকঠাক রাখছি, ঠিক আছে? ওভারঅল এই স্পিডটাকে ঠিকঠাক রাখা হচ্ছে, রকেটের বেগটাকে বাড়ানো হচ্ছে। তার মানে রকেটের বেগের চেঞ্জ হচ্ছে, এটা রাইট? রকেটের বেগের চেঞ্জ আছে। বা অন্য কথায় আমি বলতে গেলে, আমি চাইলে এই কথাটা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি হচ্ছে বাম পক্ষটাকে ডান পক্ষটাকে বাম পক্ষে লিখি এম ডিভি বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভিআর ডিএম বাই ডিটি মাইনাস এমজি। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম।
ঠিক আছে, তাহলে এখন দেখো এক নাম্বার ইকুয়েশনটাকে আমি আবার একটু লিখি উপরে, এম ডিভি বাই ডিটি মানে এম এ ইকুয়াল টু হচ্ছে এফ মাইনাস এমজি, এফ মানে হচ্ছে মাইনাস ভিআর ডিএম ডিটি মাইনাস এমজি। আচ্ছা, এবার আমি ডিটি দ্বারা আসলে গুণ করে দিব, চেইন রুল ইউজ করা হয় আসলে, ঠিক আছে, এটা কিন্তু চেইন রুল, এটা কিন্তু গুণ না, আসলে এটাকে বলা হয় চেইন রুল ইউজ করা, ডিফারেন্সিয়েশনের চেইন রুল, বা সহজ বাংলায় বললে ডিটি দ্বারা গুণ করলে যেটা হয় সেটাই হচ্ছে আসলে। আচ্ছা, এখন আমরা আসলে যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কোনো মোমেন্টে বেগটা বের করব, ঠিক আছে, যে কোনো মোমেন্টে বেগ বের করব, যে নির্দিষ্ট একটা টাইম বলে দিলাম, বললাম যে উড্ডয়নের পরে এতক্ষণ পরে বেগটা কত সেটা একটু বের করে দেখো, তাহলে আমরা এটা বের করব, ঠিক আছে। আচ্ছা, আর এখানে খেয়াল করে দেখো, আমরা যদি বলতো যে নিট ত্বরণ কত, রকেটের নিট ত্বরণ কত, রকেটের নিট ত্বরণ কোনটা, এইটা, ঠিক আছে, এইটা কিন্তু নিট ত্বরণ, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা করতে পারতাম, যদি বলে রকেটের নিট ত্বরণটা বের করো তাহলে এটা আমাদের বের করতে হতো, ঠিক আছে। আর এখন হচ্ছে আমরা বের করব বেগটা কত আসলে, তাহলে বেগটা কত যদি বের করি, দেখো এখানে এম এম দ্বারা তাহলে ভাগ করে দিই, ভিআর ডিএম বাই এম মাইনাস জি ডিটি। দেখো এম দ্বারা ভাগ করে দিলাম, এখানকার এম নাই হয়ে গেল, আর এখানকার এম নিচে একটা চলে আসে। আচ্ছা, উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে ভি এর ভ্যালুটা বের করা, ভি এর ভ্যালুটা বের করা। এম জি এর আগে কেন প্লাস হবে, আল্লাহ, এই দেখো এখানে কি ছিল, এখানে এম ভরের একটা বস্তু, এটার উপরে দুইটা বল কাজ করছে, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে নিচের দিকে এমজি, বস্তুটা উপরের দিকে ত্বরণে যাচ্ছে, তাহলে কি লেখা যায়, এটা লেখা যায় না, আগের ক্লাসগুলো করে আসা যাও। আচ্ছা, তো যাই হোক, এখন হচ্ছে আমরা ভিটা বের করবো, তো ভিটা বের করার জন্য কি করতে হবে, ডিভি করতে হবে, ডিভিটার ইন্টিগ্রেশন করে ফেলতে হবে, আসলে আমাদের শেষ আসলে প্রায় নেক্সট লাইনেই শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশনের জন্য লিমিট দরকার, লিমিট দরকার, তাহলে আমরা ধরি যে টাইম ইকুয়ালটা একদম জিরোতে, এটার বেগটা হচ্ছে ভরটা হচ্ছিল এম নট শুরুর ভর, আর বেগটা হচ্ছিল ইউ, বা ইউটাকে নর্মালি জিরো ধরা হয় স্টার্টে নর্মালি জিরো ধরা হয়, ঠিক আছে, ইউ না হলে ইউ, আচ্ছা ইউ রাখি আমরা। আচ্ছা, টাইম ইকুয়াল টু টিতে, যে কোনো টি ইকুয়াল টু টি টাইমে এটার ভর হয়ে গেছে হচ্ছে এম, এবং এটার বেগ হয়ে গেছে হচ্ছে ভি, তাহলে ডিভি এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ভি ইউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি আর ডিএম বাই এম, এটা হচ্ছে লন এম, লগারিদমক এম, লন বলা উচিত না, এলএন বলা উচিত, তাহলে আমরা লনই বলি, সমস্যা নাই, জি টি জিরো, সরি টি জিরো, শেষ। দেখো এখন যেটা হচ্ছে ভি মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি আর লন এম বাই এম নট মাইনাস জিটি, তাহলে আমি জাস্ট ছেড়ে দেবো 2-1 মিনিটের মধ্যে, তারপরে নেক্সট দিনে হচ্ছে এটা আমরা ম্যাথ শুরু করব, ইউ মাইনাস ভি আর লন এম বাই এম নট মাইনাস জিটি। আচ্ছা, ধরো যে, আচ্ছা এটা কি হলো, এটা হলো রকেটের যে কোনো টাইম পর, যে কোনো নির্দিষ্ট টি টাইম পরে হচ্ছে বেগ, ঠিক আছে, এটা বের হলো। এখন ধরো যে আমরা রকেটের চিন্তা না করে যে কোনো একটা ঊর্ধ্বমুখী পাথরের কথা চিন্তা করব, খেয়াল করো, ঊর্ধ্বমুখী একটা পাথর, ঠিক আছে, ইউ বেগে নিক্ষেপ করেছে, আমরা বের করব হচ্ছে টি টাইম পরে তার বেগটা কত, টি টাইম পরে তার বেগটা কত। খেয়াল করে দেখবা যে পাথরের ক্ষেত্রে কি হবে, পাথরের ক্ষেত্রে এম ইকুয়াল টু হচ্ছে এম নট, রাইট, যে কোনো পাথরের ক্ষেত্রে। কারণটা কি, কারণ হচ্ছে ভরের তো চেঞ্জ হচ্ছে না, একটা ধরো যে মার্কারটাকে যদি উপরের দিকে ছেড়ে নিচের দিকে নামাই, তাহলে কিন্তু মার্কারের ভরের কিন্তু চেঞ্জ হয় নাই, রাইট, ভরের চেঞ্জ হয় নাই, মানে আদি ভরও যা শেষ ভরও তাই। আচ্ছা, কিন্তু রকেটের ক্ষেত্রে ভরের চেঞ্জ হচ্ছিল, কারণ জ্বালানি ফুরায় যাচ্ছে, এটা আলাদা হিসাব। আচ্ছা, তাহলে দেখো, সুতরাং ভি ইকুয়াল টু কত হবে, ভি ইকুয়াল টু হবে হচ্ছে ইউ মাইনাস ভি আর লন
এম ইকুয়াল টু এম নট, তাহলে এম নট বাই এম নট চলে আসে মাইনাস জিটি। আচ্ছা লন ওয়ান, দেখো এখানে লন ওয়ান আসে, লন ওয়ানের ভ্যালু হচ্ছে 0, তাহলে এটা বাদ। তাহলে দেখো কি আসে, ইউ মাইনাস জিটি, গতিবিদ্যার সমীকরণ। বুঝছো হিসাবটা? আসলে এটা যে কোনো বস্তুরই সমীকরণ, শুধু রকেট না, যে কোনো বস্তুর এটা সমীকরণ। যদি ভরের চেঞ্জ হয় তাহলে এটা খাটবে। আর এটা আমরা গতিবিদ্যায় যেটা পড়ি, এটা আসলে এটার একটা কেস, ঠিক আছে? এই জিনিসটারই একটা কেস আমরা আসলে গতিবিদ্যায় পড়ি। এটার একটা কেস যখন এম ইকুয়াল টু হচ্ছে এম নট, তখন হচ্ছে আসলে এটা আসে। বুঝছো অবস্থা? এইভাবে মনে রাখতে হয় সূত্র। এই জন্য তো আমি জীবনেও ভুলবো না। এটা যদি আমি মনে রাখতে পারি তাহলে এখানে আমি জীবনেও ভুলবো না, যেখানে আসলে জিটি মাইনাস আসে। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে জাস্ট এখানে একটু মনে রাখতে হবে তোমার আর কি, মানে তোমার দুইটা জিনিস ভোলার প্যারা নাই, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে মাইনাস জিটি, এই দুইটা ভোলার প্যারা নাই, তোমার একটা মনে রাখতে হবে। আর যে মনে করে খালি মুখস্থ করবে বই দেখে না বুঝে, সে কিন্তু সবই মনে রাখতে হবে, তার 3টা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? আর যে খালি যে একটু চালাক, সে তো গতিবিদ্যার এটা পারেই, সে কিন্তু আর এই দুইটা মুখস্থ করবে না, শুধু এটা মনে রাখবে আর মুখস্থ করবে আর কি। মুখস্থ কথা বলাটা ঠিক না, কিন্তু এটা মুখস্থ করা ছাড়া তো ওই নাই। তোমার কি পরীক্ষার হলে ঠেকা পড়ছে এত কিছু করে আসার? না, তোমার এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো একটু খেয়াল রেখে আমরা নেক্সট দিনে রকেটের ম্যাথই শুরু করব শুরুতে, ঠিক আছে? আর এই ক্লাস না করে কেউ যেন আবার ওই ক্লাস করতে বসো না, পরে আবার প্যারা খাবা, লাস্টে আমাকে গালিগালাজ করবা কই থেকে কই চলে গেছে। ওকে, তাহলে নেক্সট দেখা।